ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকে আমাদের ছোট্ট কিষাণু কত মিষ্টি করে বলছে ওর ভিউয়ার্সদের, ওর বাবার ভিউয়ার্সদের যে একটা এসির অর্ডার করেই দাও, না করলে চলছে না। কেন চলছে না? কি গরম, কিন্তু কদিন ধরে তো কোনো গরম নেই বলো। তোমরা জানো যারা ওয়েস্ট বেঙ্গলে আছো তাদের কি সেইভাবে সেই গরমটা লাগছে? আমার তো মনে হয় না। গত 3-4 দিন ধরে সেই গরমটা রয়েছে। কারণ বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে, চারিদিক ঠান্ডা হয়েছে। আমার তো এক এক সময় রাত্রিবেলা পাখাটাও বন্ধ করে দিলে ভালো হয়, এমন টাইপের ঠান্ডা লাগছে মানে আমাদের শহরে। আর গ্রামাঞ্চলে তো মনে হয় আরেকটু বেশি ঠান্ডা লাগার কথা, কারণ সেখানে ফাঁকা, অত উঁচু উঁচু বাড়ি নেই, গাছপালা আছে, মানে ঠান্ডা পরিবেশটা আরও বেশি লাস্টিং করে, তাই না? তাই তো মনে হয়। কারণ এখন যা পরিস্থিতি, এখন ফ্যানও অনেক সময় আমাদের যেদিন যেদিন বৃষ্টি হয় এমন অবস্থা, ফ্যান বন্ধ করলেই বরং আরাম লাগে, এরকমও হয়। কিন্তু এরই মাঝখানে আজকেও কার মনে হয় এসির কথা বলো তো? আমার তো এসি মানে যারা এই পরিস্থিতিতে আছি তারা কি সেইভাবে এসি চালাচ্ছ? আমার তো মনে হয় না। কিন্তু তবু আজকে রন্দীপের ব্লগের শুরুতেই ছেলের মুখে শোনা গেল যে এসির বুক করে দিতে, মানে এসির অর্ডার দিয়ে দাও। কার না মনে হয় দাদার নাম করে বলছে, বড়দার লাগবে, বড়দার এসি লাগবে, এরকম একটা কিছু। যাই হোক, তাতে ওর বাবাও বলছে বড়দা আবার এসি লাগে নাকি? সে তো আমরা আগেও শুনেছি বড়দার এসি লাগে না, কারণ তার পাখাই লাগে না, সে তো গরমেও গায়ে চাদর দিয়ে ঘুমায়। সেইটা কথা না, কথাটা হচ্ছে এখন যত তাড়াতাড়ি সম্ভব এসিটা বাড়িতে ঢুকে যায় তত তাড়াতাড়ি মঙ্গল। এটা কিন্তু প্রদীপ বুঝতে পেরেছে। কেন কেন বুঝতে পেরেছে? কারণ ছেলে আজ আছে কাল নেই, কে বলতে পারে কতদিনের জন্য ছেলে এখানে আছে? এটা তো কেউই জানে না যে একদিন আছে না দুদিন আছে না 1 মাস আছে না 1.5 মাস আছে, কে বলতে পারে? আবার অনেকে বলছে 5 বছর, আচ্ছা সে দেখা যাবে। আবার অনেকে বলছে 18 বছর, মানে ততদিনে ছেলে অনেকটা বড় ম্যাচিওর হয়ে গেল। সেটা এক একজনের এক একটা অভিমত, কিন্তু এটা তো সত্যি যে কি হবে কি না হবে কিভাবে হবে এটা কিন্তু কেউই জানতে পারছে না। হ্যাঁ, দেখতে পাচ্ছি হাইকোর্ট ভ্রমণ, সবাই যাচ্ছে, বাবাও যাচ্ছে, মাও যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। বাবা আগে গেছে, মা 2 দিন পর গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গেছে তো কিছু তো হয়েছে, এবং সেই সংক্রান্ত কিছু সুখবর আমরা মায়ের তরফ থেকে পাবো এই আশ্বাসটা পেয়েছি, কিন্তু বাবার তরফ থেকে সেই সংবাদটাও পাইনি। বাবা শুধু বলেছে যে তার 2 দিকের কোর্টের উকিলের উপর তার ভরসা গেছে এবং তাদের সমস্ত বরখাস্ত করে নতুনভাবে হাইকোর্টে আবার ওই বড়দির সহায়তা নেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মানে হাইকোর্টের দ্বারস্থ হয়নি, দিদির দ্বারস্থ হয়েছে। এবার দিদি যেটা বুঝবে, অর্থাৎ বড়দি যেটা বুঝবেন সেটা করবে। কারণ রন্দীপ বড়দির ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করে বসে আছে। এই চোখটা বন্ধ করেই রাখুক, যখন চোখটা খুলবে তখন দেখবে ছেলে সামনে নেই। তাহলে চলে আসে আজকের দিনের ব্লগিংয়ে, সারাদিনের ব্লগিং যেটা করলো দেখালো। ঘর বাড়ি পরিষ্কার। আচ্ছা বলো তো, যারা যারা নতুন বাড়ি তৈরি করো, আমি এটা আগেও বলেছি আবার রিপিট করছি, কে বাড়ি তৈরি পুরো কমপ্লিটের আগে ফার্নিচার কিনে ঘরটাকে সাজিয়ে ফেলো? আছে কেউ? এরকম মূর্খ, এরকম অর্বাচীন কেউ আছো? না, আমার মনে হয় নেই। কারণ সামান্য যারা রিয়াঙ্কাকে ফলো করো, মাই সিম্পল লাইফ রিয়াঙ্কা, ওরও একটা ফ্রিজ কেনার সামর্থ্য আছে, কিন্তু ও ফ্রিজ কিনছে না। কেন বলো? অবশ্যই জিজ্ঞাসা করবে কেন। যে দোতলা বাড়ি বানিয়ে ফেললো, টাইলসের ঘর, টাইলসের রান্নাঘর মোটামুটি আছে, যা ফার্নিচার আগেও ছিল এখনও আছে, শুধু গ্যাসের বার্নারটা শুধু চেঞ্জ হয়েছে, মানে গ্যাসের উনুনটা চেঞ্জ হয়েছে, এইটুকু শুধু চেঞ্জ। না, আরেকটা হয়েছে, ওর ঘরে নতুন একটা এসছে, সেটা হলো মিক্সি এসছে। তাও সে একজন কোনো ভিউয়ার্স গিফট করেছে, গ্যাসটাও তাই আমাদের ম্যান্ডি গিফট করেছে, ও নিজে কিছু কেনেনি। কিন্তু কিনতে পারে, যেটা প্রয়োজনীয়, সেটা সব মানুষেরই প্রয়োজন, সেটা ফ্রিজ, কিন্তু সে তবুও কিনছে না। কেন বলো? কারণ তার বাড়ি পুরোটা কমপ্লিট হয়নি। একটা বাড়ি পুরো কমপ্লিট না করে কেউ কোনো ফার্নিচার কেনে না। ও বলেইছে যে আজ এখানে রাখবো, কাল সেখানে রাখবো, তার থেকে বাড়ি আমার টোটাল কমপ্লিট হবে, তারপর যেখানে যেটা রাখার সেইভাবে জিনিসটা কিনবো এবং ঘর বাড়ি তার মনের মতো করে সাজাবে। কারণ বাড়িটাও তার, জিনিসটাও তার, শখটাও তার, সাজানোর দায়িত্বটাও তার। কিন্তু এখানে তো বাড়িটা তার, অ্যাকচুয়ালি বাড়ি তার না, আমার বোধহয় এখানে বলা উচিত জমিটা তার, বাড়িটা তার নয়। বাড়িটা হ্যাঁ ভিউয়ার্সদের দয়া দাক্ষিণে অবশ্যই, সে তো সবারই, সেটা নয়, কিন্তু সেটা তো ভিউজের আর্নিং। কিন্তু এই যে ফার্নিচার যেটা বাড়ি কমপ্লিট হওয়ার আগেই ঢুকে যায়, সেটা কিন্তু কোনোটাই আর্নিংয়ের পয়সা থেকে কেনা হচ্ছে না, ওটা ভিক্ষার বৃত্তি থেকে কেনা হচ্ছে। কিছু দান আসছে অবশ্যই, মানে জিনিসপত্র শুদ্ধ আসছে না, সেটা আসছে লিকুইড হিসেবে, তারপর সেটা সলিড হয়ে যাচ্ছে। এইভাবে দানগুলো বাড়িতে ঢুকছে, বাইরে থেকে লিকুইড হয়ে এসে বাড়িতে যখন ঢুকছে তখন সেটা সলিড হয়ে যাচ্ছে।
তার জন্যই আজকে সমস্ত জিনিসগুলো একবার এখানে রাখছে, একবার ওখানে রাখছে, সেখানে রাখছে, বারবার মুছছে। কাজ অ্যাকচুয়ালি এটা করাও হলো, ভিক্ষাবৃত্তি বাড়িতে ঢোকানোও হলো, আবার রোজ রোজ মুছিয়ে একটা ব্লগিংয়ের পার্ট তৈরি করাও হলো। দেখো প্রতিটা ভিডিওতে 5-10 মিনিট এই ফার্নিচার মুছতেই সময় কেটে যায়, তাই না? এগুলো করতে অনেকটা সময় কেটে যায়, বেশি মানে ভাবতে হয় না। আচ্ছা, তাহলে এই জিনিসটা দিয়ে যখন করা হচ্ছে, শুধু আসছে না কি না, এসি আসছে না। এটাই এখন খুব চিন্তার বিষয় হয়ে গেছে, কারণ বাড়িতে একটা এসি অলরেডি আছে। দুদিন পর যদি ছেলে চলে যায়, তাহলে ওই একটা এসিতেই ওরাও থাকতে পারবে না। কেন বলো তো? কারণ তখন তো শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যাবে, কারণ প্রচণ্ড গরমেও তখন ঠান্ডা লাগবে, হাত পা ঠান্ডা হয়ে যাবে। কি করি ভাব, কি করব সেটা ভাবতে ভাবতেই আমার দিনগুলো কেটে যাবে। তখন ওই একটা এসিও চালাতে মনে থাকবে না। তখন আরেকটা এসি কী করে কেনা যাবে? মানে কেনার সামর্থ্য থাকবে কিনা আমার জানা নেই, কিন্তু মানসিকতা থাকবে না। কাজে এখন যদি চট করে কেউ গিফটটা দিয়ে দেয় বাচ্চাটার কথা ভেবে, যদিও বাচ্চাটা নিচেই থাকে, পরে ওপরে আসবে, কারণ দানের খাটে শুতে হবে। দানটা, আলমারিটা এলো ছেলের নামে, রাখে বাবা, যদিও বাবা ছেলে দুজনেরই ছবি চিপকানো। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে ছেলেকে ভাঙিয়ে খাওয়া। প্রথমে বউকে ভাঙিয়ে খাওয়া, তারপর ছেলেকে ভাঙিয়ে খাওয়া। আরে দম থাকলে তুই নিজেকে ভাঙিয়ে খা না, তাহলে তো কারোর কিছু বলার থাকে না। কারণ ছেলে তোর একার সম্পত্তি না, 1 নম্বর, সেটা তার বউয়েরও ভাগ আছে। আর বউকে ভাঙিয়ে খেলে তোর জোর বাড়িতে থাকলে বলার ছিল না, যেটা আগে ছিল। এখন বউ যখন বাইরে চলে গেছে, তবুও তাকে ভাঙিয়ে খেতে হবে, কারণ তোর নিজের মুরদ নেই। এইটা হলো পরিষ্কার কথা। আজকে মা মাথার পাকা চুল তুলে দিচ্ছে, তুলতে তুলতে মাকে বলছে সে বুড়ো হয়ে গেছে, তার আর এখন কিসের মানে সাজগোজ, তার তো অঙ্গ প্রত্যঙ্গ মানে জং পড়ে গেছে, কলকবজায় সব জং পড়ে গেছে। কাজেই এখন আর নিজেকে নিয়ে ভেবে কি হবে? পাকা চুল তুলে কি আর বয়স কমানো যায়? অ্যাকচুয়ালি পাকা চুল তুলে বয়স কমানো যায় না। কারণ আমরা যতই চুল কালো করি, মুখে ফুটে উঠবে যা বয়স, তাই পরিষ্কার কথা। কাজেই সেইভাবে হয় না। তারপরে বয়স তো আমার হাওয়া দিয়ে হয়েছে, বয়সের সঙ্গে সঙ্গে যে অভিজ্ঞতাটা হওয়ার দরকার ছিল সেটাও আমার হয়নি। কাজেই বয়সটাও আমার কোনো কাজে লাগেনি। আর তারপরে তো সময়ের সঙ্গে সঙ্গে 7 মাসে আমি আরও বুড়িয়ে গেছি, 7-9 মাস আরও বুড়িয়ে গেছি। এখন চিন্তা করতে হবে ছেলের কথা। একদম সঠিক। ছেলে নাকি 2 দিন পরেই ইনকাম করতে শুরু করবে, পড়াশোনার চিন্তা এলোই না। ওই স্কুলে যায় আসে, 3 মাসে একবারে মাইনে দেয়, একবার নয়, একবারে 3 মাসের মাইনে দেয়। ওইটুকুই, যাওয়া আসা, অক্ষর জ্ঞান আর টাকা গুনবে, এইটুকু জানতে পারলেই হলো। আর কয়েকদিন পরেই ইনকাম শুরু করে দেবে ছেলে। তারপরে ছেলের বিয়ে দেবে এবং আবার শুরু করবে ফ্যামিলি ব্লগিং। এটা কিন্তু ওর এখন আশায় আছে। নিজের বিয়ে হবে কিনা তার তো ঠিক নেই, কারণ ডিভোর্স পাবে কি পাবে না, এখন এটা দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট চলবে। শুধু এখন টানাটানি ছেলেকে নিয়ে, ছেলে কোথায় থাকবে? ডিভোর্স হয়নি যখন, ছেলে বাবা মা ওভাবে তো আলাদা হবে না, কোথায় থাকবে এটা নিয়ে জাস্ট একটা ডিসিশন হবে। এই যে এরা কেস 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 বলছে, আসলে এই এত বড়ও কিছু না, জাস্ট ছেলেটা এখন দুগ্ধ পোষ্য শিশু, সেই হিসেবে ছেলেটা কার কাছে থাকলে ছেলেটা ভালো একটা পারভারিশ পাবে। মানে ছেলের এখন তো তোমার ফিজিক্যাল ব্যাপারটা দেখা কম হবে, মানে ফিজিক্যাল মানে পড়াশুনো ওইটা না, ব্যাপারটা হচ্ছে একটা মানসিক গ্রোথ, যেটা কিনা মার কাছে থাকলে ভালো হয় সেইটা। এবার সেটা তো হাইকোর্টে যখন গেছে ব্যাপারটা তারা বুঝে নেবে। আর কি হয়েছে না হয়েছে সেই ডিটেলস তো আমি এখানে বলবো না, বলা যায়ও না। যখন হবে তখন সবাই দেখতে পাবে। কাজেই ওই ব্যাপারগুলো তো চিন্তা করে লাভ নেই। এখন চলে যাচ্ছে ছেলের বিয়ে। ছেলে এখনও ব্যাপারটা বুঝলোই না, সে পড়াশোনাই কমপ্লিট করলো না, সে রোজগার করবে, তারপরে রোজগার করতে পারলেই বিয়ে দিয়ে দেবো। কারণ আমার মা বাবা যে দেরি করেছে, ভুল করেছে, দেরিতে আমার বিয়ে দিয়ে, আমি আর সেটা করবো না। আমি একদম অল্প বয়সে বিয়ে দিয়ে দেবো। ছেলে রোজগার করবে আর ছেলের বিয়ে। কারণ অনেক বাড়িতে মানে কি বলে, ব্লগিং, ফ্যামিলি ব্লগিং যেটা স্টার্ট করতে হবে সেটা খুব তাড়াতাড়ি করতে হবে। বুঝতে পারছো কিষাণুর ভবিষ্যৎ কোথায় নিয়ে গিয়ে ফেলবে? আচ্ছা, এই হলো ব্যাপার। তারপরে শুরু হলো খাওয়া দাওয়া, স্নান, ঘর পরিষ্কার, এসবের পর আবার সোফায় বসে ভাষণ। কি না, টিনা গেছে হাইকোর্টে। আরে তার আগে তো তোরাও গেছিস, তাহলে ওর হাইকোর্ট যাওয়া নিয়ে তোর মাথা খারাপ হচ্ছে কেন? মানে তুই একা হাইকোর্টে যেতে পারিস আর কেউ যেতে পারে না? এ তো স্বাভাবিক, তোরাই তো বলেছিস হাইকোর্টে কেস যাক, হাইকোর্টে গিয়ে লড়ো। তা লড়ছে, করছে, দরকার হয় সুপ্রিম কোর্টেও যাবে। এমন কি দূর? দিল্লি কনসা দূর হয়? ওর ঠাকুমা তো হামেশাই দিল্লি নর্থ বেঙ্গল যায়, তাহলে এমন কিছু দূর না। তার আমার মনে হয় টন্দীপদের পক্ষে দূর লাগে, ওর কাছে দূর লাগে না। যেখানে যাওয়ার প্রয়োজন হবে, প্রয়োজন মতো ছেলের খাতিরে সেখানে যাবে। ও ওর মতো লড়বে, টন্দীপের মতো লড়বে। তাতে এখানে এত হিংসামির আছেটা কি? আমরা আগেই জেনেছিলাম, আমরা আগেই বুঝেছিলাম। ভালো তো প্রেডিকশন করা ভালো, এর পরের প্রেডিকশনটাও করে রাখ কী হবে।
কখন যে কি হয়ে যাবে, চোখ বন্ধ রাখতে রাখতে চোখ খুলে দেখবি সামনে সব ভোবা, তখন কি হবে? তখন তো রাস্তায় দৌড়ে, ঘরের ভেতর কেঁদে, ভিডিও করে, লাইভ করে কোনো লাভ হবে না। আর ওই বদ্দি ধর্ণা দিয়েও লাভ হবে না। হাইকোর্টের পারমিশন বলে কথা, সুপ্রিম কোর্টের পারমিশন বলে কথা, তার উপরে গিয়ে তোর দিদি লাভ হবে? দেখা যাক, দিদি আগে নিজের অস্তিত্ব বজায় রাখুক। তাহলে এইসব ভাষণ টাষণ আপাতত তুই রেখে দে, আর তার সঙ্গে তোর ওই ধমকি চমকি, ওই কতগুলো ভিডিও ফুটেজ তোর আরেকটা চ্যানেল আছে সেখানে তুই ছাড়বি বলছিস, ছাড়, আমি বলি ছাড়, সবাই দেখুক, তোর মেন্টালিটিটা দেখুক, ওর ভাষা, ওর ফুটেজ এগুলো দেখাতে চাইছিস না? সঙ্গে সঙ্গে কী বেরোবে যে তোর মেন্টালিটি। বউ যখন বাড়ি থেকে বেরোয়নি তখনই সে বউয়ের সমস্ত ঘটনা, কোন বাড়িতে না ঝগড়াঝাটি হয়, কোন বাড়িতে না অশান্তি হয়, কোন বাড়িতে না চেঁচামেচি হয়, তাহলে তার বাড়ির লোকজন অর্থাৎ তার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি কি ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকে? দাঁড়িয়ে থাকে কি? তাহলে যখন এগুলো বেরোবে, আমরা যখন দেখব, তখন দেখার সঙ্গে সঙ্গে আমরা তো এটাও বুঝবো যে ওই বাড়ির লোকগুলো কি চেয়েছিল, কি প্ল্যানিং করেছিল। বাড়ি থেকে বউ বেরোবার আগেই এরা সব কিছু প্ল্যানিং করে রেখে দিয়েছিল যে কিভাবে বাড়ির বউটাকে ফাঁসানো যায়, কিভাবে বাড়ির বউকে ফাঁসিয়ে নিজেরা বাঁচবো। আমি বলি ভিডিও ফুটেজটা দেরি না করে খুব তাড়াতাড়ি দে, আমরা দেখি তুই কত তাড়াতাড়ি দিতে পারিস। আর কি, আরে সে তো বটেই, বাড়ির বউ রেগে গেলে দুটো কথা বলবে, চেঁচামেচি করবে, ঠিক আছে, দেখি না কি হয়, কি হয়েছে, সব জিনিসগুলো দেখাবি যখন সব দেখা। আর এটাও ঠিক, সবাই জানে, আমরাও জানি যে কোর্টে এইসব ফুটেজ, তারপরে কল রেকর্ডিং কোনো কিছুই প্রমাণ লাগে না। যে প্রমাণগুলো চাইবে জজ সাহেব সেইগুলো রেডি রাখ, সেইগুলো প্রয়োজন, ঠিক আছে? কারণ ওখানে গিয়ে কথা বলতে হবে, এই ফুটেজ, এই ভিডিও, এগুলো দিয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে? যাই হোক, খুব যে জ্বালা ধরেছে বোঝাই যাচ্ছে, কারণ আমি হাইকোর্টে যেতে পারি, আর কেউ যেতে পারে না। শুধু মুখে লোককে তাতানো, হাইকোর্টে দেখা হবে, অমুক জায়গায় দেখা হবে, তা দেখাই তো হচ্ছে। তা তোরা যা বলছিস ও তো তাই করছে, তারপরেও তোদের গায়ে জ্বালা ধরছে, ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তোরাও বুঝতে পারছিস কিছু তো গণ্ডগোল, তোদের কাছে তো খবর আসছে, যেটা কিনা ভিউয়ার্সদের বলতে চাইছিস না। এখন তুই ভিউয়ার্সদের কথাই বলছিস, তোর পাশে ভিউয়ার্সরা থাকুক, তুই বলছিস সবাই যেন তোর পাশে থাকে। কিভাবে পাশে থাকবে? মরাল সাপোর্ট দেবে না মানিটারি সাপোর্ট দেবে, সেটাও তো পরিষ্কার করে বল। কিভাবে পাশে থাকবে? কিউআর কোডটা কি হোয়াটসঅ্যাপে দিবি না ফেসবুক চ্যাটে দিবি, মেসেঞ্জারে দিবি, না ওয়াইটির কমিউনিটিতে দিবি, কোথায় দিবি? এইভাবেই তো পাশে থাকা বোঝায়। মরাল সাপোর্ট তো সবাই দেয়, সেটা দিয়ে কি হবে? যেটা কাজে লাগবে, অর্থাৎ টাকা, সেইটার জন্যই পাশে থাকতে বলছিস। হ্যাঁ, তোর ওই মুবলি বাহেন, ও তো এই কথাই বললো ওর ভিডিওতে, আসছি, ওকে নিয়েও আসছি আমার নেক্সট ভিডিওতে, অবশ্য করেই বলবো, বলার অনেক কিছু আছে ওকে নিয়ে, আমাকে নিয়েও যেমন বলবে আমিও সেরকম বলবো, এই তো কথা, ঠিক আছে? তাহলে এটুকুই রাখছি, কারণ ভিক্ষাবৃত্তি করতেই হবে, আর উপায় নেই। কারণ দুদিন পর যাকে ভাঙিয়ে খাচ্ছিলাম সেই তো চলে যাবে, তখন তো এই ভিক্ষাই ভরসা, ভিক্ষাই জীবন, ভিক্ষাই ভবিষ্যৎ। এখানেই রাখছি ভিডিওটা। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্টস, শেয়ার করে দিও, আর অবশ্য করেই আমার পাশে থেকো, নেক্সট ভিডিওর ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই।